আর জুমার নামাজের পর গণ অনশন শুরু করার ঘোষণাও দিয়েছেন। ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2 কোটি আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীরা সবাই মিলে কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা করে দিয়েছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা একত্র হয়ে। এদিকে আজ জুমার পর ডক্টর ইউনূসকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। শেখ হাসিনা সেনা ক্যাম্পে আছে, আওয়ামী লীগ কর্মীরা তাণ্ডব শুরু করে। সেনাপ্রধানও কঠিন অ্যাকশনে, রাজপথ উত্তাল হয়েছে। সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে মিছিল সমাবেশ করেছেন স্থানীয়রা। এই আন্দোলনের নাটক খেলা কেন? আমি এটা বলছি, আপনি আওয়ামী লীগের যে সমর্থক আছে এই লোকগুলো আপনি কি করবেন? এখানে যারা আছেন কার আত্মীয় স্বজন নাই যে আওয়ামী লীগ, তাদের জন্য আপনি কি রাখলেন? রাষ্ট্রপতির বিরুদ্ধে ষড়যন্ত্র করার নেপথ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের হাত। তড়িঘড়ি রাষ্ট্রপতির কাছে এলো বার্তা। সেনাপ্রধান ফোন করে বললেন, আমি না আসা পর্যন্ত কোনো কাগজে সই করবেন না। হ্যাঁ, এমনটাই খবর উঠে আসছে গণমাধ্যমে। কিন্তু হঠাৎ করে রাষ্ট্রপতিকে কেন ফোন করে এমনটা বললেন সেনাপ্রধান? তবে তার আর বুঝতে বাকি নেই এই ষড়যন্ত্রের কথা। এই পর্যায়ে ঠিক কি ভূমিকা পালন করবেন সেনাপ্রধান? যে ব্যক্তিকে নিয়ে সারা বাংলাদেশে উথাল পাথাল হচ্ছিল, তোলপাড় হয়ে যাচ্ছিল রাজনৈতিক মহল, এখন জানতে পাচ্ছি যে সেই ব্যক্তি আসলে ক্যান্সার রোগে আক্রান্ত। ওনার ফুসফুসে ক্যান্সার হয়েছে। মানে যে ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার বিচার করে তাকে জেলে পাঠানোর জন্য বাংলাদেশের মানুষের জন্য দুটি সুসংবাদ, চমৎকার কিছু পরিকল্পনা আছে। এটি একটি চমৎকার সুসংবাদ। এবার আসি আসল দুটি সুসংবাদের কথা। জুম্মার পরেই কঠোর কর্মসূচিতে শিক্ষার্থীরা, এইদিকে সেনাপ্রধানের নির্দেশে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বহিষ্কার করা হচ্ছে। এদিকে যে কোনো মুহূর্তে পতন ঘটতে যাচ্ছে ডক্টর ইউনূসের। হঠাৎ একই সিদ্ধান্ত নিল সেনাবাহিনী। জুমার পর সরকার পতনের ডাক দিয়ে রাজপথ কাঁপাচ্ছে শিক্ষার্থীরা। অন্যদিকে ডক্টর ইউনূসের বিপক্ষে কাজ শুরু করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীও চাই ডক্টর ইউনূস যাতে আর ক্ষমতায় না থাকে। হ্যাঁ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকেই এখন কথা বলতেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকে সরাসরি রাজপথেও নামতেছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে শেখ হাসিনাকে নিয়ে নতুন একটি বার্তা আসে এবং সেই বার্তা এবং সেই পদক্ষেপটি দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যায় এবং বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আতঙ্কে রয়েছে যে আওয়ামী লীগ কী করবে এবং কি ঘটাবে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের সকল কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এখন কিন্তু আজ জুমার পর অনেক ঘটনা ঘটে এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার, তারপরে আরও যারা রয়েছে সমন্বয়ক উপদেষ্টা, তাদের উপর অনেক প্রভাব পড়ে এবং বিশেষ করে এই বিষয়টা নিয়ে আমাদের দেশের সেনাপ্রধান তিনিও একটি পদক্ষেপ নেন। সবকিছু দেখতে পারবেন আজকের এই একটি ভিডিওতে, যে দেশের সর্বশেষ আপডেট নিউজ। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ রেডি করেছি। সেই নিউজগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2 কোটি আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীরা সবাই মিলে কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা করে দিয়েছে যে ধরি না ধরলে কিন্তু ছাড়ি না, এই স্লোগানে বর্তমান আওয়ামী লীগের তাণ্ডব কিন্তু ঢাকা শহরে নানান দিকে কিন্তু চলমান। বর্তমান অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে এটার রুখে দেওয়ার জন্য বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীরা একত্র হয়ে সবাই ঢাকার রাজপথে নেমে আসছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু আপনার রাজনৈতিক দল কিংবা সাধারণ জনগণই নয়, উল্টো দিকে আপনার শিক্ষার্থীরা পর্যন্ত, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা পর্যন্ত ঠিক একই স্লোগান দিচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জামাত, শিবির, রাজাকার এই মুহূর্তে বাংলাদেশের এই স্লোগান দিয়ে কিন্তু ঢাকার অলিতে গলিতে বর্তমান স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু রাজপথে কিন্তু নেমে আসছে। উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি নিষিদ্ধ করার কারণে এটাকে রুখে দেওয়ার জন্য বর্তমান স্কুল কলেজ শিক্ষার্থীরা পর্যন্ত, মেয়েরা পর্যন্ত বর্তমান রাজপথে নেমে আসছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার রাজপথে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বিক্ষোভ মিছিলটি। দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধু আপনার স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীরা নয়, সাধারণ জনগণ থেকে নয়, মা বোনেরা পর্যন্ত, নারীরা পর্যন্ত বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে, যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ এটাকে উঠিয়ে নেয় অন্তর্বর্তীকালে সরকার। এটা কিন্তু কোনো হংকার কিংবা নয়, এটাকে প্রতিবাদ স্বরূপ কিংবা ঢাকার রাজপথে বা তাদের উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছে বর্তমান নারী সমান, নারী পুরুষ সমান কাজে মিলিয়ে। অন্যদিকে আপনার ডক্টর ইউনূসকে বা অন্তর্বর্তীকালে সরকারকে তারা একটাই বার্তা দিতে চায়, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ উঠিয়ে নিতে হবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক একটা দল। এই ঐতিহাসিক দলকে কখনোই নিষিদ্ধ করার পক্ষে কিংবা নয়, এটাকে প্রতিবাদ স্বরূপ করার জন্যই ঢাকার রাজপথে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মেয়ে ছেলে বা নারীরা পর্যন্ত বর্তমান ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে শুধুমাত্র আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছে এটার প্রতিবাদ স্বরূপ জানার জন্য। বিকজ এই 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্টে যদি যখন কথাটা
খতিয়ে দেখা হয়, ওখানে কোনো কট ছিল না প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজ এগেইনস্টে। হি ওয়াজ দ্য ম্যান হু এনকারেজ মৌলবাদীর লোককে আসতে হিজবুত তাহির, জামাত ইসলাম এন্ড হিফাজ ইসলামকে এনে ইনি করেছেন। আপনি দেখুন ইনি কি করলেন, ইনি করলেন এই গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহ যিনি জেলে ছিলেন ওনাকে রিলিজ করে ইনি কি করলেন, রিলিজ করে ওনাকে রিইনস্টেট করলেন। হি ইজ ভেরি ক্লোজ টু জামাত ইসলাম, ইনি বারবার বলছেন জামাত ইসলাম চিফ ইজ মাই চিফ। এটা চলতে দেব না, এটা চলতে। কিন্তু এরপরে আরো একটা ঘটনা ঘটেছে, মানে আমরা আগস্ট মাসের কথা আপনি বললেন যে শেখ হাসিনা ছাড়লেন দেশ, তারপরে ডিজিএফআই সাইফুলকে সরিয়ে দেওয়া হলো 12ই সেপ্টেম্বর। আমি সেটাও একটু দেখাতে বলবো যে কেন একে সরানো হলো, কেন এর পেছনে কারণটা কি, জোরপূর্বক অবসর দেওয়া হলো। ভেরি নাইস, ভেরি নাইস। ডিজিএফআই আমার মনে হয় ওর আগেই সরিয়ে দেওয়া হলো এনাকে। ডিজিএফআই ইনি যদি কারেক্ট আপনি ছবিটা দেখাচ্ছেন, আই এম নট বিং এবল টু রিকল হিম, বাট ডিজিএফআই কে ইনি সরালেন। হু হ্যাজ গিভেন হিম অথরিটি? নট ডেফিনেটলি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। ইনি সরিয়ে ওকে জেলে ঢুকলেন, আর ইনি হয়তো ডিজিএফআই কোর্টে গেছেন, উনি বলছেন কোর্টে কি আমি কোনোদিন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে আমি দেখা করিনি, আমি কোনোদিন দেখা করিনি। তাহলে এনাকে কে কে করালো? আপনি কি কোনো কমিশন ইনকোয়ারি, কোর্ট ইনকোয়ারি করেছেন? আপনি কোনো কমিশন বসিয়েছেন? আপনি কোনো জিনিস সিস্টেমেটিক করেছেন? না। যারা এনার আগেনস্টে আছে, যারা একটা ভালো করতে চায়, ওদেরকে ইনি সরিয়ে দেন। 5টা লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে 2জন লেফটেন্যান্ট জেনারেল তো আগস্ট মাসেই সরে গেল। আর আপনি ডিজিএফআই এর কথা বলছেন, ওনাকে বন্দী বানানো হয়েছে। কোন কারণে বানানো হয়েছে? পুরো ওয়ার্ল্ড জিজ্ঞেস করছে कि আপনি কি করে একটা সিনিয়র মোস্ট আর্মি অফিসারকে গ্রেফতার করেছেন। আর বারবার আপনার সম্বন্ধে কথা উঠছে कि বাংলাদেশ আর্মির মধ্যে আপনার আগেনস্টে অবস্থান হচ্ছে। বাংলাদেশ আর্মি যেটা কাহিনী আছে অবস্থানে, এটা খুব ব্লাডি কাহিনী আছে। লোক ওখানে মেরে দেয়, ওকে পাকিস্তানের মতো নয় কি আপনি গদ্দি ছাড়ুন অন্য লোক আসবে। এইতে আপনি মনে রাখবেন कि জেনারেল জিয়াউর রহমান, আর এই মনে রাখবেন আগস্ট 15 আগস্ট 1975 থেকে নভেম্বর 1975 থেকে কি হয়েছিল। আপনাদের এক্স চিফও মারা গেলেন, এক্স চিফও মারা গেলেন। আপনিও ছাড় পাবেন না, বিকজ বাংলাদেশ আর্মির মধ্যে মেজর লেফটেন্যান্ট কর্নেল এরা কিন্তু আপনাকে দেখতে চাইছে। ওরা বুঝতে পেরেছে কি আপনি একটা পলিটিক্যাল অ্যাম্বিশন নিয়ে কাজ করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ পতিত হওয়ার পর আন্তর্জাতিক মহলে বিভিন্ন ধরনের কার্যক্রম বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালনা করছে। বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেন নির্বাচনে আসতে না পারে সেজন্য কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনও বাতিল করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে শেখ পরিবারের যারা ব্যক্তিবর্গ রয়েছেন, রাজনীতির সাথে জড়িত ছিলেন কিংবা রাজনীতির বাইরে যাদের অবস্থান ছিল, তাদের উপর কিন্তু ঢালাওভাবে ব্যাপক পরিমাণের দুর্নীতির মামলা রয়েছে। এখন এই বিষয়ে আমি কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলেছি আমার ব্যক্তিগতভাবে। তারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মতামত উপস্থাপন করেছেন। কেউ বলছেন যে এই বিষয়গুলো আসলে প্রকৃতপক্ষে সঠিক নয় বা সত্য নয়, মিথ্যা বানোয়াট, এবং এটি শেখ পরিবার কিংবা আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির ইমেজ সেটি নষ্ট করার জন্য এক ধরনের পায়তারা। আবার কেউ কেউ বলছেন যে তাদের এই যে মামলা, সেই মামলা প্রকৃতপক্ষে সঠিক এবং যে সকল প্রকল্পগুলো করা হয়েছে এই প্রকল্পগুলো করার পেছনে যেমন জনগণের উন্নয়ন বা জনগণের ভালো দিক রয়েছে, ঠিক একইভাবে এই প্রকল্পগুলোর আড়ালে রয়েছে দুর্নীতি করার এক ধরনের সুযোগ। এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং শেখ পরিবারের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বড় আকারের দুর্নীতির সাথে জড়িত হয়েছে। এই সংখ্যক মানুষ আবার চাচ্ছেন যে তদন্ত সাপেক্ষে প্রমাণ হোক এবং প্রমাণ অনুযায়ী যদি তারা দোষী সাব্যস্ত হন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। আবার আরেক শ্রেণীর মানুষ রয়েছেন, এরাও আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের নেতাকর্মী। এরা বলছেন প্রকৃতপক্ষে যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে সকল দুর্নীতির অভিযোগ রয়েছে বা বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন, তাদের উপর যতই মামলা হোক না কেন, যতই মোকদ্দমা হোক না কেন, তাদের উচিত এই সকল মামলা মোকদ্দমার বিরুদ্ধে ফাইট ব্যাক করা। এখানে ফাইট ব্যাক করার প্রসঙ্গটি আমি কেন আনলাম এই বিষয়ে বিশ্লেষণ করব, এবং বিশ্লেষণ করার সাথে সাথে শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও শেখ হাসিনার কপাল খুলছে আন্তর্জাতিক মহলে, এই বিষয়টিও কিন্তু আমি এখানে বলার চেষ্টা করব। প্রকৃতপক্ষে ফাইট ব্যাক করার যে বিষয়টি সেটি সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তারা একভাবে বিশ্লেষণ করছেন। তারা মূলত এটি বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের উপর বিভিন্ন ধরনের দুর্নীতির মামলা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে বিচারিক কার্য সম্পূর্ণ করার চেষ্টা করছে, তাহলে তাদের উচিত অন্তর্বর্তীকালীন সরকার সেটা বৈধ হোক কিংবা অবৈধ হোক তাদের সাথে ফাইট ব্যাক করা, সেটা অফিসিয়ালি যেন আইনজীবীর মাধ্যমে
তারা ফাইট ব্যাক করে। অর্থাৎ আইনি যে লড়াই রয়েছে সেই আইনি লড়াই করার জন্য কিন্তু এই শ্রেণীর আওয়ামী লীগের নেতাকর্মীরা পরামর্শ দিচ্ছেন। এতে করে তারা এখানে যে দিকগুলো, যে ভালো দিকগুলো উপস্থাপন করছেন সেটি হচ্ছে, এভাবে যদি ফাইট ব্যাক করেন তাহলে প্রকৃতপক্ষে এমনও হতে পারে যে তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সেগুলো প্রমাণ করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব হবে না, অথবা অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো প্রমাণ করতে পারবে না যদি সেগুলো মিথ্যা হয়। আর যদি সেগুলো সত্য হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো প্রমাণ করতে পারবে এবং তারা বিচারিক কার্যের মাধ্যমে যেতে পারবে। এর ফলশ্রুতিতে কোন কোন নেতা বা কোন কোন আওয়ামী লীগ শেখ পরিবারের কোন কোন ব্যক্তিবর্গ ব্যাপক দুর্নীতির সাথে জড়িত সেই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন জানতে পারবে, ঠিক একইভাবে বাংলাদেশের সাধারণ মানুষজন কিন্তু জানতে পারবে। যখন আমরা শেখ হাসিনা সরকারকে নানা রকমের দুর্নীতির দায়ে অভিযুক্ত করছি, তাদের বিরুদ্ধে, তাদের দুর্নীতির বিরুদ্ধে বিচারের আয়োজন করছি, তখন মাত্র এই কটা মাসে, 9 মাস তো সরকারের হলো, সেই 8-9 মাসে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠছে, শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটছে, কিন্তু এই ব্যাপারে কারো কোনো টু শব্দ নেই। কেন নেই? সরকারের এই সরকার বলেই কি সমালোচনা করা যাবে না? কিংবা রাজনৈতিক ব্যক্তিগুলো চুপচাপ এই দৃশ্যগুলো দেখে যাবেন, দেশ ধ্বংস হয়ে যাবে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, সবাই চুপ করে থাকবেন? ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তা শেষ পর্যন্ত হলো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর সমালোচনা যখন শেয়ার বাজার এবং টাকা পাচার নিয়ে হচ্ছিল, তখন বিএনপি নেতা মির্জা আব্বাস বলেই দিলেন যে গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়েছে। চিন্তা করা যায়, গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার যদি হয় তাহলে দেশের অর্থনীতির অবস্থা কি দাঁড়িয়েছে। আমরা শেখ হাসিনা সরকারের সমালোচনা করতেই অভ্যস্ত, এখন শেখ হাসিনা সরকারের সমালোচনা করছি আমরা সবাই মিলে, কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে যা কিছু হয়েছে তা যদি, যে অভিযোগগুলো আমরা তাদের বিরুদ্ধে করি সেই একই অভিযোগগুলো যদি আমাদের বিরুদ্ধে আসে, তাহলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে আদতে কি পেলাম? কোনো সুফল কি পেল বাংলাদেশ? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। বলছিলাম, গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি বলেছেন, আজকে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে। প্রথম দিকে যারা চাঁদাবাজি করেছে তাদের মধ্যে 1-1.5 হাজারকে তারেক রহমান বহিষ্কার করেছেন। যারা এই সরকারে আছে তারাই এখন চাঁদাবাজি করছে, সরকারে যারা আছে তারাই চাঁদাবাজি করছে, এমন অভিযোগ তিনি করেছেন। বলেছেন যে গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়েছে, আওয়ামী লীগও পাচার করেছে, এই সরকারের আমলেও পাচার হচ্ছে। কুমিল্লার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন যে এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না, কোনো মিডিয়ায় এই সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারছে না। আওয়ামী লীগের সময়ও লিখতে পারতো না, এখনও লিখতে পারছে না। তিনি আরও বলেছেন, শুধু আওয়ামী লীগই নয়, এখন বিএনপির শত্রু সবাই, কারণ অন্য দলসহ এই সরকারও নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসবে, তাই নির্বাচন দেওয়ার কথা বলা যাবে না, অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, সেই কারণেই সরকার নির্বাচনটা ডিলে করছে, এমন কথা বলেছেন। 90,000 কোটি টাকার যে তথ্য তিনি দিয়েছেন, সেই তথ্যের পাশাপাশি আমরা শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যাওয়ার খবরও নানা দিকে দেখছি। শেয়ার বাজার থেকে গায়েব হয়েছে হাজার হাজার কোটি টাকা, সেই ব্যাপারে সরকার নিশ্চুপ, সেটা সরকারের বিভিন্ন পর্যায় থেকে স্বীকারও করা হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু সেটার কোনো সুরাহা হচ্ছে না। এটাই যদি চলতে থাকে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা যে সুস্থ স্বাভাবিক সমাজটা পেতে চেয়েছিলাম সেই সমাজ কি আদৌ পেলাম? তিনি মির্জা আব্বাস মজার একটা কথা বলেছেন যে আগে কুকুরের মুখে ছিলাম, ভয়টা কম ছিল, এখন আমরা বাঘের মুখে পড়েছি। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আমি হয়তো আরও পরে নির্বাচন করতে বলতাম, কিন্তু আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়, দেশের ভৌগোলিক অখণ্ডতা এই সরকারের হাতে নিরাপদ নয়, এমন কথা মির্জা আব্বাস বলেছেন। এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়, এই প্রসঙ্গেই চলে আসে করিডোরের প্রসঙ্গ। যে করিডোর দেওয়ার বা মায়ানমারের পথে করিডোর দেওয়ার সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে, সেই সিদ্ধান্ত নেওয়ার পথে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকার আলোচনা করেনি, এমন সমালোচনা চলছে। এমনকি করিডোর যেহেতু জাতীয় নিরাপত্তার ইস্যু, সেই নিরাপত্তা ইস্যুতে 3 বাহিনীর সঙ্গে, সেনাবাহিনীর প্রধানের সঙ্গেও কোনো ধরনের আলোচনা সরকার করেনি। 3-4 দিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে, সেখানের মধ্যে পুলিশে তাদেরকে টিয়ার শেল, জল কামান দিয়ে পানি নিক্ষেপ করছে এবং লাঠিচার্জ করছে, অনেকেই আহত হয়েছে। এই আহতরাই কিন্তু এখন সার্জিস হাসনাতকে গালাগালি করছে, তাদেরকে বেঈমান ট্যাগ দিচ্ছে। আমি কিছুদিন আগেই বলেছি, এই হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এদেরকে জাতি বেঈমান হিসেবে চিনবে এবং মীর জাফর হিসেবে চিনবে। এমন একটা সময় আসবে এই সমন্বয়ক এবং সংস্কার গালিতে পরিণত হবে। অলরেডি কিন্তু তা শুরু হয়ে গিয়েছে। এই ছাত্রদেরকে ব্যবহার করে তারা ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করে আজকে এই জায়গায় এসেছে এবং
সরকারের পাওয়ার ব্যবহার করে যত কিছু করা, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, টাকা লুটপাট করার সকল কিছুই কিন্তু তারা করছে। দেশের মধ্যে অনেক মব ভায়োলেন্সও কিন্তু সরকারের পাওয়ার ব্যবহার করে তারা কিন্তু ঘটাচ্ছে। সকল কিছুই কিন্তু ছাত্ররা বুঝে গিয়েছে যে আমাদের বেলায় আসলে তখন আমাদেরকে মারা হয়, আমাদেরকে আহত করা হয়, আমাদেরকে জল কামান মারা হয়। আর তারা যখন আন্দোলন করে তাদেরকে ফগ মেশিন দিয়ে ঠান্ডা পানি মারা হয়, তাদেরকে পানি দেওয়া হয়, নাস্তা দেওয়া হয়, মানে সোনা আদরে তাদেরকে বরণ করে আন্দোলন করানো হয় আর আমাদেরকে মারা হয়। অথচ আমরাই ছিলাম রাজপথের সম্মুখে যোদ্ধা, গণ অভ্যুত্থান। কেন জানেন? কারণ যতগুলা মানুষ মারা গিয়েছে, এরকম সাধারণ ছাত্ররা মারা গিয়েছে, কয়জন সমন্বয়ক মারা গিয়েছে, কয়জন সমন্বয়ক আহত হয়েছে, তারা আহত হয়নি, মারাও যায়নি। এই সাধারণ ছাত্র যারা এখন আন্দোলন করতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তারাই কিন্তু মারা গিয়েছে। তারা সকল কিছু বুঝতে পেরেছে। এদেরকে হয়তো বিতর্কতভাবে এই ষড়যন্ত্রকারীরা মেরে সরকারের উপর দোষ চাপিয়েছে। হ্যাঁ, পুলিশের গুলিতে হয়তো কিছু মারা গিয়েছে, গুপ্ত হত্যাও কিন্তু হয়েছে। কিছুদিন আগে ডাক্তার শাহাদাত কিন্তু একটা প্রোগ্রামের মধ্যে চট্টগ্রামে বলে দিয়েছে গুপ্ত হত্যা করা হয়েছে ছাত্রদেরকে। এই গুপ্ত হত্যা করেই কিন্তু আন্দোলন চাঙ্গা করেছে। ছাত্ররা এখন সকল কিছু আস্তে আস্তে ক্লিয়ার করে দিবে। অলরেডি বলতে শুরু করে দিয়েছে সার্জিস এবং হাসনাত হচ্ছে বেঈমান, কিছুদিন পরে বলবে মির্জাফর। এদের নামটাই গালিতে পরিণত হয়ে যাবে। কথা বুঝেন নাই? আমি যেটা কিছুদিন আগে বলেছি, আস্তে আস্তে কিন্তু সকল কিছু পরিলক্ষিত হচ্ছে। আমি কিছুদিন আগেই বলেছি যে তারা দেশের টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুরি করে ফেলবে। অলরেডি করে ফেলতেছে। 90,000 কোটি টাকা অলরেডি পাচার করে দিয়েছে। আমি আমার আরেকটা ভিডিওতে কিন্তু এটা ক্লিয়ার করে বিস্তারিত আলোচনা করেছি। শুধু আমি বলিনি, মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনিও কিন্তু এটা বিস্তারিত আলোচনা করেছেন। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। সামনেও দেখবেন তারা যখন বিপদে পড়বে, বিএনপি আন্দোলন নামবে নির্বাচনে দেওয়ার জন্য, এই ছাত্রদেরকে আরেকটা ব্যাপারে বিনিয়োগ করে আন্দোলন নামিয়ে বিএনপির মুখোমুখি, আওয়ামী লীগের মুখোমুখি দাঁড় করিয়ে দিবে। কিন্তু ছাত্ররা এখন বুঝে গিয়েছে আর দাঁড় করানো সম্ভব না। জনগণ তাদের এসব চক্রান্ত ব্রেন ওয়াশের খেলা বুঝে গিয়েছে। তাদের সাথে এখন কারা আছে? শিশু হিজবুতি আছে, হেফাজতি আছে, জামাতের ছাত্র শিবির আছে। এদেরকে দিয়ে তারা মনে করছে যে মিলিটেন্ট বাহিনী আছে, রাজপথের জন্য এরা পারফেক্ট, আমরা যুদ্ধ করে টিকে যাব। আর আরেকটা জিনিস তাদের ভয় ঢুকে গিয়েছে, তারা যে এই 8 মাসে এত পরিমাণ দুর্নীতি করেছে, অপকর্ম করেছে, মব ভায়োলেন্স করেছে, তারা যদি সুন্দর একটি নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে, তাহলে বিএনপি কিন্তু তাদেরকে ছাড়বে না। তাদের দুর্নীতি সকল কিছুর জন্য তাদের সাজা হবে, তারা বাঁচার কোনো ওয়ে নাই। তাই তারা জানা যায় এসপার না ওসপার, আমরা এমনিই মরবো। যতদিন বাঁচিয়ে আছি ততদিন সর্বোচ্চ লড়াই করে চেষ্টা করে আমরা ক্ষমতায় থাকতেই হবে। দরকার হলে জুলাই বিপ্লব ঘোষণা করব, জুলাই বিপ্লব ঘোষণা করে সংবিধান ছুঁড়ে ফেলবো, সংবিধান ছুঁড়ে ফেলে আমরা রাষ্ট্রপতি পরিবর্তন করবো, আমরা সেনাপ্রধান পরিবর্তন করব, আমরা সর্বসর্বা হব। এটাই তাদের প্ল্যান। তারা এই প্ল্যানে আগাচ্ছে। তাই তারা কোনো ছাত্র তোয়াক্কা করছে না, কোনো রাজনৈতিক দল তোয়াক্কা করছে না, কারে খাওয়ার সময় নেই। তাদের কাছে মিলিটেন্ট বাহিনী আছে, ডক্টর ইউনূস পুরো বিশ্বে তার একটা লিঙ্ক আছে। এইসব চিন্তা করে তারা আগাচ্ছে। দরকার হলে আমরা দেশ বিক্রি করে দিয়ে হলো ক্ষমতা থাকবো, আমরা আমেরিকাকে ঘাঁটি করতে দিব, সেন্ট মার্টিন দিয়ে দিব, আমরা সাজেক দিয়ে দিব, আমরা বন্দর দিয়ে দিব। আমাদের দরকার ক্ষমতা। বাংলাদেশ দিয়ে কি লাভ? বাংলাদেশকে আমরা ষড়যন্ত্রমূলক ভাবে জনগণকে ব্যবহার করে ক্ষমতাতে বসে গিয়েছি। এখন জনগণ দরকার নেই, জনগণ সকল কিছু বুঝে গিয়েছে। আমরা তাই যতই ভালো সাথে জনগণ আমাদেরকে ভালো বলবেন না। তাই আমাদের ক্ষমতা টিকে থাকতে হলে দেশ বিক্রি করতে হবে, মানচিত্র পরিবর্তন করতে হবে। এগুলো অলরেডি তারা বলা বলে শুরু করে দিয়েছে। তাদের কথা হচ্ছে ক্ষমতা। যতদিন বেঁচে আসি দেশ বিক্রি করে হলো, মানচিত্র পরিবর্তন করে হলো, জনগণকে মেরে হলো, আওয়ামী লীগকে ধ্বংস করে হলো আমরা ক্ষমতায় থাকতে হবে। কেন? তাদের মরণের ভয় কাজ করছে যে ক্ষমতা থেকে চলে গেলে আমাদের কি হবে। এটাই মানুষকে বড় ফেসিস্ট করে তোলে, এটাই মানুষকে অহংকারী করে তোলে, এটাই মানুষকে বড় দানব করে তোলে। কারণ মির্জা আব্বাস বলেছেন, আগে আমরা আওয়ামী লীগের মুখে ছিলাম, আওয়ামী লীগের শত্রু ছিলাম, আগে আমরা কুকুরের মুখে ছিলাম, এখন আমরা বাঘের মুখে। তার মানে কাদেরকে বাঘ বুঝিয়েছে? এই সরকার। তার মানে কাউকে ছাড় দিবে না এই সরকার। তাই এই সরকার একদম শেষ পরিণতি দেখে ছাড়বে। যতটুকু পাওয়ার ব্যবহার করা, যতক্ষণ পর্যন্ত তারা বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন দিচ্ছে না, ক্ষমতাতেই থাকবে। আর আজীবন একটা জিনিস মাথায় রাখবেন, এই সকল সমন্বয়কের নামটা গালিতে পরিণত হয়ে থাকবে এবং সংস্কার যে নামটা তারা বলে এসেছে সরকারে, এটাও গালিতে পরিণত হবে। অলরেডি গালিতে পরিণত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ একসময় আমাদের দেশের রাজনীতি ছিল নির্ভরতার প্রতি। মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল হচ্ছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, মৌলানা ভাসানীর দল সেটা। এখন এই আওয়ামী লীগ এখন এমন এক জায়গায় এসে ঠেকেছে, কেউ কেউ বলছেন এটা তো এখন টাইটানিকের জাহাজ হয়ে গেছে। মানে যে যেদিকে আছে পালাও, মানে চারিদিকে বিপদ, পানি ঢুকতেছে, ডুবে যাবে, এইরকম একটা অবস্থা। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এর আগে করে আসছিল এই যে এনসিপি, নাগরিক পার্টি, যারা সাথে ছিল জামাত, হেফাজত, আরো ছোট ছোট কিছু দল। কিন্তু বিএনপি সেটা চায় নাই। তারা মনে করেছিল যে যারা দোষ করেছে তাদের বিচার হোক, কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় তারা। কিন্তু দলকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে অবস্থান নেয় নাগরিক পার্টি, তার সাথে জামাত, হেফাজত, শিবির এইসব ছিল। এখন সরকার তাদের কথা শুনে বা ভয়ে হলেও যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা হলো বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এবং এইটাকে অনুসরণ করেছে নির্বাচন কমিশন। তারা বলছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হবে।
এখন আবার নতুন দাবি উঠছে যে আওয়ামী লীগের যারা ক্রাইম করছে, অপরাধ করছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা 14 দল সহ। তো এখন এই যে আওয়ামী লীগের উপর একটার পর একটা ওই যে নিষিদ্ধ, নিবন্ধন বাতিল, সম্পত্তি বাজেয়াপ্ত, মানে সিরিজ হামলা আওয়ামী লীগের উপর, নাকি এটা আওয়ামী লীগের প্রাপ্য সেটা নিয়ে প্রশ্ন আছে। এখন আওয়ামী লীগ বিগত 15 বছরে যেমন অনেক উন্নয়ন করেছে, কিন্তু সে আবার অপকর্ম করেছে। অপকর্ম, তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে, লুটপাট, হত্যা, গুম, এইসবের কারণে আওয়ামী লীগ এখন এই অনেকটা কোণঠাসা। কিন্তু এটা তো দলের সিদ্ধান্ত নয়, এটা ব্যক্তির দায়। যারা এগুলো করেছেন এটা তার দায়, এটা দলীয় কোনো সিদ্ধান্ত নয়। দলের উপর চাপিয়ে দেওয়াটা এটা হচ্ছে অযুক্তি। এবং আমিও মনে করি যে এই যে সিদ্ধান্ত সরকারের, এটা যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে সেটা টিকবে না। এখন ছাত্রলীগকেও ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এইগুলো যে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করার পরিস্থিতিও নাই। কারণ কেউ যদি আওয়ামী লীগের পক্ষে এখন দাঁড়ায়, কোর্টে যায়, তাহলে মব চালানো হয়, তাকে উপর আক্রমণ চালানো হয়, তাকে মামলায় ফাঁসিয়ে দিয়ে আবার গ্রেফতার করে আবার রিমান্ডে নিয়ে অনেক ধরনের নির্যাতনের মধ্যে আছে। কারণ এই যে কথা বলার অধিকারটা, বিশেষ করে আওয়ামী লীগ যদি হয় সে, তাহলে তো খবর আছে। এখন সরকারের এই যে সিদ্ধান্ত, নিষিদ্ধের সিদ্ধান্ত, এটা অনেকটাই বিতর্কিত এখন আন্তর্জাতিক অঙ্গনে। ভারত ইতিমধ্যেই এটার অপিনিয়ন দিয়েছে, এবং আজকে আমরা দেখলাম আমেরিকা পর্যন্ত বলছে যে তারা এটা চায় না। তারা চায় সকল দলের এবং মানুষের কথা বলার অধিকার, সভা সমাবেশ করার অধিকার চায় তার। এখন নিবন্ধন স্থগিত করা হয়েছে আপাতত, সেটাও নির্বাচন থেকে তাকে সরিয়ে দেওয়ার একটা কৌশল হতে পারে। এখন সম্পত্তি বাজেয়াপ্তের যে প্রশ্ন উঠেছে এখন, যে অবৈধ সম্পদ যারা করেছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া মানে উচিত বলে আমিও মনে করি। তবে এটা শুধু আওয়ামী লীগ নয়, কারণ সকল দলেই কম বেশি দুর্নীতিবাদ আছেন। এবং আমরা দেখছি যারা একসময় মধুর ক্যান্টিনে চা সিঙ্গারা খাওয়া যাদের পয়সা ছিল না, তারা রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন। এগুলো আইনের আওতায় আনা উচিত। এখন এই যে যারা বৈষম্য বিরোধী বা নাগরিকরা যারা আছেন, যারা গণতন্ত্রের কথা বলতেছেন, এখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের সংগ্রাম করে, তারাই যদি আবার মানুষের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার হরণের চেষ্টা করেন বা এই কাজে লিপ্ত হন, তাহলে তাদের কাজ কারবার নিয়ে প্রশ্ন উঠে। এবং অনেকেই মনে করছেন তারাও যদি একই কায়দায়, একই ফর্মুলায় আসে, তাহলে আওয়ামী লীগকে বিদায় করে লাভটা কি? এখন সরকার, এই যে সরকার, ইউজ সরকার, এটা কি পুতুল সরকার কিনা? মানে নাগরিক পার্টি বা তার সঙ্গপাঙ্গরা মিলে যে দাবি করে, তারা এটাতে আহা বেশ বেশ কইয়া মানে সেটা বাস্তবায়নের জন্য পাগল হয়ে যায়। এখন আওয়ামী লীগ দোষী না সেটা আমি বলি না। আওয়ামী লীগ অবশ্যই দোষ করেছে, এবং আওয়ামী লীগের কিছু লোক এত জঘন্য অপরাধ করেছে যে মানে 10 বার ফাঁসি দিল মানে দুঃখ যাবার কথা না। এখন একজনের ফাঁসির রশি যদি লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থকদের গলায় আপনি পেঁচিয়ে দেন, সেটা কেমন বিচার রে ভাই? অবশ্য আওয়ামী লীগের উপর এই যে সিরিজ শাস্তির জন্য শুধু সরকার বা নাগরিকরাই দায়ী সেটা না, এর দায় কিন্তু শেখ হাসিনার উপরে পড়ে। এখন আপনার ফুরা হয়েছে বাসায়, আপনি মলম দিতেছেন মাথায়, এবং শেখ হাসিনার কথায় গত 9 মাসে আওয়ামী লীগ 9 ইঞ্চিও আগায়। উল্টো অসংখ্য নেতাকর্মী তার কথার কারণে বিপদে পড়েছেন, জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, মার খেয়েছেন। এখন এই যে একটা অবস্থা, শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন, এটাও সত্য, কিন্তু গণতন্ত্রকে গলা টিপে ধরেছেন, এটাও সত্য। এখন কথা হলো যে সরকারের উচিত যে ন্যায্যতা বজায় রাখা। তারা আওয়ামী লীগের দোষারোপের কথা বলছেন, আচ্ছা মানুষ বিশ্বাস করলো আওয়ামী লীগ খারাপ কাজ করছে। এখন এই আওয়ামী লীগের উপর দোষ চাপাই আর নিজেরাও যদি খারাপের দিকে যান, তাহলে কথাটা কি দাঁড়ালো? তো আশা করি সরকার এটা বুঝবে যে এই যে আওয়ামী লীগকে টাইটানিকের জাহাজ বানানোর চেষ্টা, যেটাতে সরকারও দায়ী, যেটাতে নাগরিকরা দায়ী, এবং খুদ শেখ হাসিনাও দায়ী, কিন্তু এত বড় একটা সংগঠনকে টাইটানিকের জাহাজের মতো ডুবিয়ে দিবেন, এইটা আমাদের দেশের মানুষ সহজভাবে নেবে বলে আমি মনে করি না। কারণ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটা দল, 5 কোটি মানুষের দল, এটা যেভাবে হোক ভেসে থাকবে। এটা ডুবানোর চেষ্টা করলে এটা ব্যর্থ চেষ্টা হবে। আসলে কি জামাত শিবিরকে কাজে লাগানো শেষ? এনসিপি যাই বলুক বা মাহফুজরা যাই বলুক, আগামীর বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ। দর্শক, আমার স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয় রাজনীতিবিদ, সম্পর্কের জায়গা থেকে ছোট ভাই, আমার হলের ছোট ভাই, আর রাজনীতিবিদের জায়গা থেকে অনেক বড় রাজনীতিবিদ, এই জায়গাটা থেকে তিনি শ্রদ্ধা একটা দলের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, গণ অধিকার পরিষদ, তিনি বলেছেন জামাত শিবিরকে কাজে লাগানো শেষ।
এখানে জামাত শিবিরকে ডিফেন্ড করা হয়েছে, জামাত শিবির পক্ষে বলা হয়েছে, তার এই বক্তব্যটা তাৎপর্যপূর্ণ। উপদেষ্টা মাহফুজ বা এনসিপির বাচ্চা ছেলেদের জামাত শিবির বিরোধী ইন্ডিয়ান ন্যারেটিভের বিরোধিতার বা ইন্ডিয়ান ন্যারেটিভে জামাত শিবির বিরোধিতার এই সময়টাতে রাশেদ খানের বক্তব্য ভাইরাল হয়েছে। জনমনে এই বক্তব্যটার প্রাসঙ্গিকতা ফুটে উঠেছে। এই জন্য রাশেদ খানের এই বক্তব্য বিশ্লেষণ করব। প্রথমেই তার বক্তব্য শিরোনাম বিশ্লেষণ করব। বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম দিয়ে তার বক্তব্য প্রচার করেছে। জামাত শিবিরকে কাজে লাগানো শেষ। আদৌ কি শেষ? না, এটা শেষ না। একটা ঘটনা কাজে লাগানো শেষ। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ। কিন্তু এরকম ঘটনা অতীতে যেমন হাসিনা বিরোধী আন্দোলনে তো জামাত শিবিরই করেছে। বেসিক্যালি যেমন জামাত শিবিরের সহায়তা ছাড়া কিচ্ছু করতে পারতো না বৈষম্য বিরোধী ছাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আলাদা কোনো কিছুর এক্সিস্টেন্সই ছিল না এক্সেপ্ট শিবির। বেশিরভাগ সমন্বয়ক শিবির এবং এই কফিন মিছিলের কফিন সরবরাহ থেকে শুরু করে কোনো কিছুই, এদের নিরাপদ আশ্রয় থেকে শুরু করে কোনো কিছুই শিবিরের সহায়তা ছাড়া পারেনি। তো দর্শক, এটার একটা জবাব হচ্ছে যে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ এটা না। জামাত শিবিরকে ছাড়া ওরা কিচ্ছু করতে পারবে না। সামনে একটা সমাবেশ ডাকুক, সামনে নতুন সংবিধানের দাবিতে, অথবা বিএনপির কথা মতো সরকার দ্রুত নির্বাচন দেওয়ার উদ্যোগ নিয়ে কান্নাকাটি শুরু হয়ে যাবে, তখন আবার জামাত শিবির পা ধরবে। তো রাশেদের বক্তব্যের একটা ব্যাখ্যা হচ্ছে যে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ না, আগামীর বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ। জামাত শিবির হাতে পায়ে ধরবে ওরা। বলবো যে ভাই কিছু লোক দেন, কোরবানি ঈদ আসছে না, বলবো যে কোরবানির গোস্ত দেন। আপনি জানেন এইবার কোরবানি দিতে হবে এই এনসিপির বাচ্চা নেতাদের। এলাকায় কোরবানি দিয়ে ঈদ নির্বাচনী প্রচারণা চালাতে হবে এবং সেখানে গাড়ি নিয়ে যেতে হবে। রোজার ঈদে গাড়ি দিয়েছে কারা দেখেছেন না আপনারা? এখন কোরবানির ঈদে গরু আর গাড়ি দিবে কারা? বসুন্ধরা গ্রুপ দিবে, সবাইকে দিবে না। এই বসুন্ধরা গ্রুপের ভাগ সবাই পাবে না। তখন দেখবেন যে হাতে পায়ে একটা সমাবেশ করা প্রয়োজন হোক। আবার এরকম এখন তো শিক্ষা হয়েছে, জামাত চরমনা ইসলামপন্থীরা, সাপোজ শাহবাগের 90 থেকে 92% জনশক্তি জামাত চরমনা ইসলামপন্থীদের। এরা নাই মানে ধৈঞ্চা, শুধু ক্যামেরা আর পুলিশ। বুঝতে পারছেন? তো জামাত শিবিরকে কাজে লাগানোর দিন শেষ না। সামনে বাংলাদেশের রাজনীতি অনেক দিন আসবে, অনেক মিছিল মিটিং করা প্রয়োজন হবে। ছাত্রদল যখন থাপড়ানো শুরু করবে, পেটানো শুরু করবে, তখন আবার শিবিরে পায়ে ধরবে। বুঝতে পারছেন? অতএব এই এনসিপির বাচ্চা নেতারা মনে করেছিল যে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ। ওরা মনে করেছে এটা ঠিক, রাশেদ ঠিক বলেছে, ওরা এটা মনে করেছে, কিন্তু আসলে শেষ নয়। জামাত শিবিরকে লাগবে। জামাত শিবিরকে ছাড়া বাংলাদেশের রাজনীতি কোনো সমীকরণ হবে না। জামাত শিবির ছাড়া বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের রাজনীতি হবে জামাত শিবিরময়। জামাত যদি ক্ষমতা আসতে নাও পারে, ক্ষমতার নির্ধারক হবে জামাত। বাংলাদেশের কোনো সিদ্ধান্ত, আওয়ামী লীগ নিষিদ্ধ কি জামাত ছাড়া হয়েছে? জামাত শাহবাগে গিয়েছে বলে হয়েছে। নতুন সংবিধান, গণপরিষদ, আরো যাই হোক না কেন, আবারও যদি শাহবাগ করার প্রয়োজন হয়, জামাত শিবির ছাড়া কোনো কিছুই বাংলাদেশে সফল হবে না। এমনকি সেটা বিএনপিও পারবে না, এনসিপিও পারবে না। যেমন বিএনপি যদি দ্রুত নির্বাচন আদায় করতেছে, সেখানেও জামাত শিবিরের সাথে নিয়ে আন্দোলন করা লাগবে। বিএনপিও পারবে না। আবার যদি নির্বাচন ঠেকাতেছে এনসিপি, জামাত শিবিরকে সাথে নিয়ে নির্বাচন ঠেকাতে হবে। এর মানে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ এটা না। জামাত শিবিরের কাজে লাগানোর কোনো শেষ হবে না। জামাত শিবিরকে ছাড়া বাংলাদেশের রাজনীতি চলবে না। হাসিনাই তো জামাত শিবির ছাড়া রাজনীতি করতে পারেনি। কিভাবে? জামাত শিবিরের বিরোধিতা করে, জামাত শিবিরকে সামনে এনে ট্যাগ দিয়ে নিষিদ্ধ করে টেকার চেষ্টা করেছিল। তো এখন আপনারা তো আর ওই নিষিদ্ধ করে টেকার চেষ্টা করতে পারবেন না। আপনারা ভারতকে খুশি করতে এখন জামাত শিবিরকে গালি দিচ্ছেন, আর সামনে যখন বিপদে পড়বেন জামাত শিবির হাতে পায়ে ধরবেন টাকার জন্য, কোরবানির গরুর গোস্তের জন্য। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে। সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের বর্তমান আপডেট নিউজটা ঠিক কোন দিকে যাচ্ছে এবং কি হচ্ছে এবং কে কী করতেছে। দর্শক শ্রোতা, এইসব দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি যে দেশের বর্তমান নিউজ এইগুলো দেখে মানে এইসবের আপনারা একমত পোষণ করতেছেন নাকি দ্বিমত পোষণ করতেছেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত, তারা কিন্তু আমাদের দেশটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের পক্ষে আমরা কোথায় বলি এবং তারা কিন্তু আমাদের দেশটাকে অনেক উন্নয়ন করতেছে, প্লাস অনেক কিছুই করতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি, এটাও আপনারা কমেন্ট বক্সে লিখবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।